প্রথমেই পৌঁছে গেলাম ঝাড়গ্রাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে, যাকে অনেকে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা বলেও চেনেন। দুধারে শালবন, মাঝে মাঝে পাখির ডাক, আর সেই বনমাঝেই এই চিড়িয়াখানা। প্রকৃতির এক শান্ত সবুজ কোলে অবস্থিত জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের ইতিহাস বেশ মজার। ১৯৮০ সালে এটি প্রথমে একটি হরিণ উদ্যান হিসেবে গড়ে ওঠে। পরবর্তীতে ২০০৫ সালে মিনি চিড়িয়াখানা, আর ২০১৪ সালে এটি উন্নীত হয় প্রধান চিড়িয়াখানায়। ২০২১ থেকে ২২ সালের হিসাবে এখানে রয়েছে ১৮৭টি স্তন্যপায়ী প্রাণী, ৮৪টি পাখি আর ৬৩টি সরীসৃপ। প্রায় ১ ঘণ্টা ঘুরে দেখার পর এবার চললাম সাবিত্রী মন্দিরের পথে, যা একেবারেই রাস্তার দুধারে দেখা মিলল শহুরে ঝাড়গ্রামের বড় বড় ঘরবাড়ি, বাজার, শপিং মল, রেস্তোরাঁ। গ্রামীণ প্রকৃতি আর শহুরে রূপ যেন পাশাপাশি চলছে। মন্দির দর্শন শেষ করে উল্টো দিকে সামান্য এগোতেই চোখে পড়ল একটি বিশাল খেলার মাঠ। মাঠের দিগন্ত জোড়া খোলামেলা পরিসর, চারপাশের নীরবতা আর দূরে লাল রঙের রাজপ্রাসাদের মাথা, যেন হঠাৎ করেই ফ্রেমে ঢুকে পড়ল ঝাড়গ্রাম রাজবাড়ির মহিমা। ক্যামেরা একটু জুম করতেই রাজবাড়ির মনোরম স্থাপত্য স্পষ্ট হয়ে ওঠে। লাল ইটের গাঁথুনি, রাজকীয় বারান্দা আর সামনে বিস্তৃত উদ্যান, সব মিলিয়ে এই প্রাসাদ বহন করে ঝাড়গ্রামের ইতিহাসের এক নীরব সাক্ষ্য। কিন্তু দুঃখের বিষয়, সেদিন আমরা রাজবাড়ির ভিতর প্রবেশের অনুমতি পেলাম না। টোটো চালক জানালেন এখানে থাকতে হলে আগাম বুকিং বাধ্যতামূলক। অতিথি হিসেবে বুকিং থাকলেই নাকি রাজবাড়ির ভেতরের অংশ ঘুরে দেখা যায়, মানে প্রাসাদের অন্দরমহলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ তখনই মেলে। তাই বাইরে থেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ক্যামেরায় বন্দি করলাম রাজবাড়ির সৌন্দর্য, আর মনেই ঠিক করে নিলাম পরের বার অবশ্যই আগাম। তারই আদেশে রাজা এখানে প্রতিষ্ঠা করেন মা সাবিত্রী মন্দির। আজও এখানে মাতৃমূর্তি নয়, বরং পটের পুজো হয়। এরকম পট পুজো ঝাড়গ্রামে একটি ষষ্ঠী নয়, পুজো শুরু হয় চিতা অষ্টমী থেকে। দুর্গাপুজোর প্রায় ১৫ দিন আগে মহালয়ে চণ্ডীপাঠ, পুজোর দিন অন্নভোগ, আর দশমীতে হয় পাঁঠা বলি। রাজপরিবারের পুজো বলে পাটাবিদা ও অস্ত্র পুজো এর সমাপ্তি ঘটে। দূর দূরান্ত থেকে, রাজবাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে, রাজ্য সড়কের ধারে অবস্থিত আদিবাসী মিউজিয়াম। তার পাশেই আছে ঝাড়গ্রাম ইকো ট্যুরিজম সেন্টার। নিসর্গের কোলে ছিমছাম হোমস্টে ও রেস্টুরেন্ট, যেখানে সময় যেন ধীরে বয়ে যায়। ভিতরে ঢুকতেই চোখে পড়ল সাদানীল দেওয়াল জুড়ে আঁকা আদিবাসী জীবনের ছবি। প্রতিটি দেয়াল যেন ইতিহাসের জীবন্ত পৃষ্ঠা। প্রদর্শনীতে রয়েছে স্থানীয় উপজাতিদের জীবনধারা ও সংস্কৃতির নিদর্শন। তাঁতশিল্প, হস্তশিল্প, খেজুর পাতার চাটাই, বাবুই দড়ির খাটিয়া, তালপাখা, ঢেঁকি, তীরধনুক, বল্লম, টানি, ত্রিশূল, দা, হাঁসুয়া, সবই গ্রামীণ জীবনের অমূল্য স্মৃতি বহন করছে। এক কোণে রাখা আছে ছৌ নাচের মুখোশ, মাটির তৈরি দেবদেবীর মূর্তি, আর অন্য পাশে সাজানো আছে ভাদু, পাতা ও শবরদের চ্যাং নাচের ছবি। সবশেষে চোখে পড়ল লালপাড়ের হলুদ শাড়ি পরা নৃত্যরতা আদিবাসী নারীর একটি মনোমুগ্ধকর মূর্তি।
পরের দিন সকালে শরীর বেশ সতেজ লাগছিল। ব্রেকফাস্ট সেরে প্রায় 11:30টার দিকে বেরিয়ে পড়লাম শেষ দুটি দর্শনীয় স্থানে, চিল্কিগড় রাজবাড়ি ও কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম শহর ছেড়ে রাজ্য সড়ক ধরে প্রায় 15 কিলোমিটার পথ। শহর পেরিয়ে বড় রাস্তা দিয়ে এগোতেই দুধারে বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝে মধ্যে আবার মাথা তুলে দাঁড়ানো শালবন। কেন্দুয়া বন পেরোতেই ঠান্ডা হাওয়ায় মুখে লাগল মৃদু শীতলতার ছোঁয়া, যদিও রোদের তেজ তখনও যথেষ্ট। ঝাড়গ্রাম জামমনি রোড ধরে প্রায় 10 কিলোমিটার এগোতেই রাস্তা খারাপ হতে শুরু করল, টোটো একেবারে দুলে দুলে চলতে লাগল। দুলুং নদীর ছোট্ট ব্রিজ পার হয়ে অবশেষে পৌঁছে গেলাম চিল্কিগড় রাজবাড়িতে। চিল্কিগড় রাজবাড়ি কনক দুর্গা মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে দুলুং নদীর অপর পারে অবস্থিত। চারপাশে ঘন বন, নদীর কলকল ধ্বনি আর নির্জনতার মধ্যে রাজবাড়ির রাজকীয় স্থাপত্য। এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বলা হয়, সূর্যবংশীয় রাজা জগদ্দেও চিল্কিগড়ের রাজা ধবলদেবকে পরাজিত করে নিজেকে রাজা ধবলদেব হিসেবে ঘোষণা করেন। সেই থেকেই চিল্কিগড় রাজপরিবার পরিচিত হয় ধবলদেব বংশ নামে। রাজবাড়ির কৌশলগত অবস্থান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আজও মতভেদ আছে। ত্রয়োদশ শতাব্দীতে জগন্নাথ ধবলদেব জঙ্গলমহল আক্রমণ করে স্থানীয় শাসককে সহজেই পরাজিত করেন এবং কয়েক দশক ধরে এই অঞ্চলে রাজত্ব। ঘণ্টাখানেক ঘুরে দেখার পর এবার আমরা রওনা দিলাম চিল্কিগড় রাজবাড়ি থেকে অদূরের কনক দুর্গা মন্দিরের পথে। প্রাচীন এই মন্দিরে আজ আধুনিকতার ছোঁয়া, চারদিকে চলছে সংস্কারের কাজ। জঙ্গলের মধ্যে দিয়ে দুপাশে রেলিং ঘেরা আঁকাবাঁকা কংক্রিটের পথ ধরে হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট লাগল পৌঁছাতে। পথে মাঝে মাঝেই দেখা মিলল বাঁদরের দল, তাই অনেক দর্শনার্থী নিরাপদে থাকতে হাতে লাঠি রাখেন। ক্যামেরা ঘুরলেই দেখা যায় চারপাশের ঘন জঙ্গল আর বিরল প্রজাতির নানা গাছগাছালি। বনদপ্তরের উদ্যোগে প্রতিটি গাছের গায়েই ঝোলানো বোর্ড, তাতে সুন্দরভাবে লেখা রয়েছে তাদের বৈজ্ঞানিক নাম। প্রকৃতি যেন নিজেই গল্প বলে চলে। 5 শতাব্দী আগে চিল্কিগড়ের মত্তগজ রাজবংশের রাজা গোপীনাথ সিং প্রতিষ্ঠা করেন এই পূজা। তখন নরবলি ছিল এই মন্দিরের এক গুরুত্বপূর্ণ প্রথা, পরে তা বন্ধ হয়ে গেলেও আজও মোষ ও পাঁঠা বলির প্রচলন রয়েছে। স্থানীয়দের মতে মহাষ্টমীর বিশেষ একটি ভোগ এখানকার ঐতিহ্য। নতুন মাটির হাঁড়িতে জলসহ নানা উপকরণ ভরে শাল পাতা দিয়ে মুখ বন্ধ করে 3টি কাঠের আগুনে চড়ানো হয়। বিশেষ ঘরটি তালা দিয়ে বন্ধ করে রাখা হয়। আর লোকশ্রুতি আরও বলে, এক রাতে রাজা স্বপ্নাদেশ পান, রানীর হাতের সোনার কঙ্কন ও অষ্টধাতু দিয়ে দেবী মূর্তি নির্মাণ করতে হবে। দেবী নির্দেশ দেন মূর্তির গঠন ও কোন স্যাকরা তাঁকে গড়বেন। সেই নির্দেশ মেনে চিল্কিগড়ের স্যাকরা যোগেন্দ্র কামিল্য এই প্রতিমা নির্মাণ করেন এবং রামচন্দ্র সরঙ্গীর মাধ্যমে হয় দেবীর প্রাণ প্রতিষ্ঠা। আজও তাঁর বংশধররাই কনক দুর্গার পূজা পরিচালনা করে আসছেন। দেবীর রূপ অশ্ববাহিনী ও চতুর্ভুজা সেই স্বপ্নাদেশেরই প্রতিফলন। শোনা যায়, একবার ভুলবশত বলির জন্য এক ব্রাহ্মণ সন্তানকে নিয়ে আসা হলে রাজা গভীর ব্যথিত হয়ে সেদিন থেকেই নরবলি প্রথা চিরতরে বন্ধ করেন। তবে পশুবলির ঐতিহ্য এখনও বজায় রয়েছে। সবকিছু ঘুরে দেখার পর ফিরে আসার সময় হল।
আজকের মতো ঝাড়গ্রাম ভ্রমণের শেষ পর্বে ইতি টানলাম। আরও কিছু জায়গা দেখা বাকি রয়ে গেলেও ঠিক করলাম সেগুলো রাখ পরের সফরের জন্য। যাবার আগে হোমস্টের কর্তাবাবুকে সেই কথাই জানিয়ে এলাম। শেষে জানাই আন্তরিক ধন্যবাদ সুমি ট্রাভেলসের পক্ষ থেকে সৌম্য চ্যাটার্জিকে, তাঁর সহযোগিতা ও সঙ্গ ছাড়া এই